রায়গঞ্জ ভ্রমণের দ্বিতীয় পর্বটা অনেকটাই প্রকৃতি প্রেমীদের জন্য। পথই দেখায় পথ, আর সেই পথ ধরেই খুঁজতে এসেছিলাম উত্তরবঙ্গের বিখ্যাত তুলাইপাঞ্জি চাল। সেই ভিডিও আগের পর্বে দেখেছি। আর এই পর্বের ভ্রমণ বৃত্তান্তে ছোট্ট কুলিক নদী, বার্ড ওয়াচারদের স্বর্গরাজ্য কুলিক বার্ড স্যাংচুয়ারি, সঙ্গে বাপ্পাদার বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া, ফেরার পথে মুর্শিদাবাদের অদেখা হাজারদুয়ারি। এই নিয়েই আমার এইবারের গল্প। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। গুড মর্নিং। আজকে 14ই জুন। আজকে এই রায়গঞ্জে কালকেই আপনাদের দেখিয়েছিলাম আমরা রায়গঞ্জে এসে উঠেছি। আজকে সেই রায়গঞ্জে আমরা একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি। সকালবেলা একটা টোটো ভাড়া করে নিয়েছি। এখানে কুলিক পক্ষী নিবাস আছে। এই রায়গঞ্জ মোড় থেকে 2 কিলোমিটারের মতো রাস্তা রানাঘাট। আমরা আজকে দেখুন, আজকে একটা স্পেশাল যে আমরা তিনজনেই একই রকম ড্রেস পরেছি। একই রকম ড্রেস পরে আজকে আমরা সারাটা দিন এক্সপ্লোর করব। এই রায়গঞ্জ, মালদা এবং মুর্শিদাবাদ তিনটে জায়গায় আমরা এক্সপ্লোর করব আজকে। এই রায়গঞ্জ মানে উত্তর দিনাজপুর, তার মেন সিটি হচ্ছে এই রায়গঞ্জ। আর দক্ষিণ দিনাজপুর কিন্তু মানে মালদা আর উত্তর দিনাজপুরের মাঝে হচ্ছে দক্ষিণ দিনাজপুর। সেখানকার মেন সিটি হচ্ছে বালুরঘাট আর গঙ্গারামপুর। আর এই যে রায়গঞ্জ বা উত্তর দিনাজপুর, এই জায়গাটা এর পূর্ব দিকে আছে বাংলাদেশ, একটুখানি গেলেই 15-20 কিলোমিটার গেলেই। আর যদি পশ্চিম দিকে যান, এও 15-20 কিলোমিটার গেলেই কিন্তু আবার বিহার শুরু হয়ে যাবে। এর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বারসই। যদি বারসইতে নামেন আপনারা কিন্তু অনায়াসে, যদি ট্রেনে করে আসতে চান, না হলে কিন্তু এই রায়গঞ্জ থেকে কলকাতাগামী প্রচুর সরকারি বাস, এনবিএসটিসির বাস, এসবিএসটিসি এবং মানে স্টেট ট্রান্সপোর্টের অনেক বাস কিন্তু যাতায়াত করে রেগুলার ভিত্তিতে। আর রায়গঞ্জ একটা রেল স্টেশন আছে, সেখান থেকে কিন্তু রাধিকাপুর এক্সপ্রেস কলকাতাগামী মানে হাওড়ায় যায়, যেটা রাধিকা না মনে হয় কলকাতা স্টেশন যায়, কলকাতা স্টেশনগামী একটাই ট্রেন এখান থেকে যায়, রাধিকাপুর এক্সপ্রেস। এই রায়গঞ্জের পরেই হচ্ছে রাধিকাপুর। সেই রাধিকাপুর এক্সপ্রেস এখান থেকে এই রায়গঞ্জ স্টেশন থেকে যায়, কিন্তু সেটা একটাই ট্রেন কলকাতাগামী। তাই যদি আপনারা বেশি সংখ্যক ট্রেন পেতে যান, আপনাদের কিন্তু বারসই যেতে হবে। কুলিক পার্ক যাচ্ছি। সেই কুলিক পার্ক যেতে গেলে কুলিক নদী পার হতে হয়। এই দেখুন, এই হচ্ছে কুলিক নদী, ছোট্ট একটা, হ্যাঁ একটা ছোট্টই নদী। এর এই পাশটা কিন্তু ফরেস্ট এরিয়া, এদিকটা ফরেস্ট। আচ্ছা, ছোট্ট একটা নদী, এই কুলিক নদী পার করলাম। এইটা হচ্ছে মেন গেট। কিন্তু এইখানেও এই ফরেস্টের ভেতরেও যাওয়া যাবে আর কি। চলুন আমরা একটুখানি ভেতরের দিকে ঢুকে দেখি এই বার্ড স্যাংচুয়ারি। এটা হচ্ছে এশিয়ার 2nd লার্জেস্ট বার্ড স্যাংচুয়ারি। অবশ্যই এই যে পরিযায়ী পাখি যেগুলো, এগুলো কিন্তু শীতকালে আসে এবং এখানে ব্রিডিং করে, আবার সাইবেরিয়ান যে পাখি আবার তারা ফিরে যায়। এই আমরা উল্টো দিকের যে পার্কের এরিয়াটায়, ফরেস্ট এরিয়াটার ভেতরে যাচ্ছি। হাঁটতে হাঁটতে এই কুলিক নদীর পাড়েই চলে এলাম। দারুণ সুন্দর একটা মনোরম মানে গাছগাছালিতে ঘেরা জায়গাটা দেখুন, দারুণ জায়গা। মানে এখানেই আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা অনায়াসে কাটিয়ে দিতে পারেন। এখন তো তাও গরমকাল, শীতকালে এলে জায়গাটা অসাধারণ। আর চারদিকটা গাছ দেখুন, আমার পেছন দিকটা দেখুন, পুরো গাছ আর গাছ, খুব সুন্দর জায়গাটা। চলুন এই কুলিক নদীর পাড়টা একটু যাই। বর্ষা যেহেতু নামেনি, জল কিন্তু একেবারেই নেই বললেই চলে। নৌকা টৌকা রাখা আছে, মানে বর্ষায় এখানে মাছ ধরার ব্যাপার আছে।
রায়গঞ্জ কিন্তু প্রিয়রঞ্জন দাস মুন্সির একটা স্মৃতি বিজড়িত জায়গা। এখানে অনেক কিছুই ওনার নামাঙ্কিত যে মোড়টা প্রিয়রঞ্জন দাস মুন্সির প্রতিকৃতি করা আছে, ওইটাই কিন্তু মেন রাস্তার মুখেই ওইটা আছে। এছাড়া রায়গঞ্জে মূলত চালের জন্য বিখ্যাত হলেও এখানে কিন্তু মানে বিভিন্ন রকম দেখবার জায়গা, এরকম যেরকম কুলিক বার্ড স্যাংচুয়ারি আছে, সেরকম এখানে রাজবাড়ি আছে, সেরকম নদীর পাড়, সব কিছু মিলেই কিন্তু একটা গ্রাম বাংলার পরিবেশ কিন্তু আপনি এখানে পাবেন। যে বাংলার যে পরিচিত পরিবেশ সেটা কিন্তু এখানে পাবেন। আর খুব সরু এই জায়গাটা, এক পাশে বিহার এবং এক পাশে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেই জায়গার মধ্যে দিয়ে এই 30-40 কিলোমিটারের একটা স্প্যান, এই স্প্যান ধরে কিন্তু নর্থের দিকে চলে গেছে। এই জায়গাটায় মূলত চাল উর্বর, মানে মাটির জন্য ভালো চাল তৈরি হয় এবং কিন্তু গাছ গাছালি দিয়ে ঘেরা একটা প্রাকৃতিক মানে সমৃদ্ধ, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটা জায়গা এই উত্তর দিনাজপুর, যার মেন সিটি হলো রায়গঞ্জ। এখন এই যে রাস্তাটা, এই রাস্তাটাই সোজা নর্থ বেঙ্গলের দিকে চলে গেছে। যে রাস্তাটা ধরে আমরা টোটো করে এলাম, নর্থ বেঙ্গলের দিকে চলে গেছে, ডুয়ার্স, শিলিগুড়ি সব চলে গেছে। এখন এই 1 বছর হলো এটা কিন্তু একটা বাইপাস হয়ে গেছে, বাইপাস দিয়ে মেন গাড়িগুলো চলে যাচ্ছে। এইখান থেকে যে যানবাহনের ফ্লো সেটা কিন্তু সিটির মধ্যে আসছে না। চলুন আমরা এখন এত সুন্দর একটা জায়গা, এই জায়গাটা আপনাদের দেখালাম। আশা করি নর্থ বেঙ্গলে যদি আসেন, নিজের গাড়ি নিয়ে আসেন, তাহলে এটা কিন্তু আপনাদের ডেস্টিনেশন লিস্টে রাখবেন। এই জায়গাটাকে খুব ভালো লাগবে, মানে একটা নতুন আবার বলতে পারেন একটা ডেস্টিনেশনের সন্ধান দিলাম আজকে আমি। এই জায়গাটায় কিন্তু একটা খুব ছোট্ট জায়গা হলেও কিন্তু প্রাকৃতিক পরিবেশ, একদম মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ কিন্তু এই জায়গায় পাবেন। এ দেখুন ওপর দিয়ে কত পাখি উঠছে, বক কিন্তু সব, হ্যাঁ সাইবেরিয়ান, সবই সাইবেরিয়ান পাখি। হ্যাঁ যাই হোক, দেখুন এই গাছটার ওপরে দেখুন ওপরে কত পাখি বাসা বেঁধে আছে, এই বক, এই দেখুন দেখা যাচ্ছে। কত বক বাসা বেঁধে আছে, এগুলো হচ্ছে সাইবেরিয়ান সারস, সব কত বড় বড়। আচ্ছা এই পার্কটা 10টায় খোলার টাইম, আমরা একটু আগে এসে গেছিলাম বলে পার্কটা কিন্তু বন্ধ ছিল, এখন গেটটা খুলে দিয়েছে। আমরা উল্টো দিকটা ঘুরে, কুলিক নদী ঘুরে এখন এদিকটা এলাম, ঘুরে দিয়েছে। আচ্ছা এটা কিন্তু সোমবার বন্ধ থাকে এই পার্ক, আর এন্ট্রি টাইম 10টা থেকে 4:30, এক্সিট টাইম 5টা। চলুন এই পার্কটার ভেতরে যাই। টিকিট কাউন্টার আছে, টিকিট নেই বলছে, কিন্তু টিকিট কাউন্টার করা আছে। এখন নিচ্ছে না, অফ সিজন যেহেতু এখন নিচ্ছে না। এই হচ্ছে মেন গেট, এই একটা গেট পেরিয়ে আমরা এলাম এই। আচ্ছা এখানে এই অ্যালার্টগুলো দেওয়া আছে, যেহেতু এটা একটা প্রাকৃতিক পরিবেশের জায়গা। এখানে একটা নাম এন্ট্রি করতে হয়, স্যারেদের কাছে নাম এন্ট্রি করে দিচ্ছে, সময় দিয়ে একটা এন্ট্রি করে আপনাকে যেতে হবে ভেতরে। আচ্ছা এই পার্কটার এরিয়াটা এখানে ম্যাপ করে বোঝানো আছে। এই হচ্ছে ম্যাপ। সব গাছের ওপরে কিন্তু এই হর্নবিল এইগুলো বসে আছে, এই বক যেগুলো। এই যে জারুল গাছ, এই জারুল গাছের ওপরেই কিন্তু এই মানে পাখিটা বেশি আসে, সেই জন্য সব জারুল গাছ করা আছে। কিন্তু
আর এই বিলটা এটাকে যেটাকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে না, অনেকটা ঠিক সেম শেপ নিয়ে নিয়েছে। কুলিক নদীরই একটা পার্ট এটা। তবে কিন্তু মাথায় পথি পড়ার খুব চান্স। উপরে কিন্তু সব এই বকে ভর্তি সব গাছ। দেখুন কত পাখি, মানে বকে সাদা হয়ে গেছে, পুরো একদম সাদা হয়ে গেছে ওপরটা। বার্ড ওয়াচারদের কাছে কিন্তু এটা একটা স্বর্গরাজ্য, এটুকুনি বলতে পারি। আমাদের কাছে সেই ক্যামেরাও নেই, সেই লেন্সও আমরা নিয়ে আসিনি, এমনি ব্লগ বানাচ্ছি। কিন্তু যারা বার্ড ওয়াচ করতে চান তারা কিন্তু, তাদের কাছে সত্যি এটা কিন্তু একটা স্বর্গরাজ্য। আসুন এই দিকটা আরেকটু সামনে আসুন। এই দেখুন এই জারুল গাছটার উপর মানে সাদা হয়ে বসে আছে, ডানাটা একটু কালো আছে আর পুরো গাটা পিঠটা পুরো সাদা। মূলত কিন্তু মাছ খায়, মূলত মাছ এবং মানে জলজ পোকা মাকড় খেয়েই এরা কিন্তু জীবন ধারণ করে। এই পাখি সম্বন্ধে আপনারা যদি বিশদে জানেন আমাকে কমেন্টস করুন। আমি কিন্তু এর থেকে বেশি জানি না, কারণ আমি রায়গঞ্জে এসেছি মূলত চাল নিয়ে ভিডিও বানাতে। এটা হচ্ছে আমার উপরি পাওনা, এই কুলিক পার্ক। এখানে একটা অ্যাকোরিয়ামও আছে এই বার্ড স্যাংচুয়ারির মধ্যে। চলুন আমরা এই অ্যাকোরিয়ামটার মধ্যে ঢুকি। এলিভেটর সামনে আছে। এখানে একটা পাখিদের জন্য, ছোট ছোট পাখিদের রাখার ব্যবস্থা করা হয়েছে একটা গ্রিন শেড দিয়ে। এর ভেতরে বদ্রি, ককাটেল এই সব পাখিকে বিভিন্ন রকমভাবে এরা কিন্তু এর ভেতরে গাছ টাছ করে সুন্দর করে রেখে দিয়েছে, ন্যাচারাল হ্যাবিট্যাটের মতো এর মধ্যে রেখে দিয়েছে। দেখুন অনেকখানি জায়গা জুড়ে। চলুন তাহলে আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে। প্রচণ্ড গরম এই সময়টা, অবশ্য একেবারেই মানে সুইটেবল নয় এই জায়গায় আসার জন্য। একটু ঠান্ডা দেখে এই জায়গায় আসবেন, না হলে এত গরমে কিন্তু ঘুরতে অসুবিধে হবে। আচ্ছা এখন দুপুর 12টা বাজে আর আমরা এই হোটেল সূর্যলক্ষ্মী থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এখন ওই শিলিগুড়ি মোড়ে যাব, যেখানে প্রিয়রঞ্জন দাসমুন্সির প্রতিকৃতি রাখা আছে, মানে প্রতিকৃতি করা আছে। সেখান থেকে আমাদের বাপ্পাদা ওনার রেস্টুরেন্টে দুপুরবেলার লাঞ্চ করাবে, করে আমরা তারপরে বহরমপুরের উদ্দেশ্যে রওনা দেবো। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম, আমাদের পরবর্তী প্রোগ্রাম। এখন হোটেল থেকে বেরিয়ে যাও। আর একটা ইনফরমেশান, এই হোটেলটা সূর্যলক্ষ্মী, হোটেল সূর্যলক্ষ্মী, এর ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর হোটেল, দারুণ স্টে ছিল আমাদের। 1800 টাকা প্লাস জিএসটি। অবশ্য আমাদের মানে বাপ্পাদার দৌলতে আমাদের জিএসটি লাগেনি, কিন্তু এই হোটেলটা খুব সুন্দর, দারুণ। 4 বেড মানে 3 বেডরুম, কিন্তু এটা 4 বেডও অনায়াসে থাকা যাবে। দারুণ একটা স্টে হয়েছে আমাদের। চলুন আমরা এখন বেরিয়ে যাই। আমরা রেডি হয়ে গেছি একদম, গাড়ি তৈরি, সব প্যাক হয়ে গেছে, লাগেজ উঠে গেছে। এখন আমরা বাপ্পাদা রেস্টুরেন্টে যাব, খেয়ে আমরা আবার বেরিয়ে যাব। দারুণ স্টে হলো আজকে এইখানে। এই হোটেলের একটা ব্যাক সাইড, সামনের দিকটা ওই দিকে আছে সূর্যলক্ষ্মী হোটেল, খুব সুন্দর স্টে হয়েছে। তো চলুন তাহলে আমরা বেরিয়ে যাই। বাপ্পাদার বাড়িতে খেতে বসে গেলাম, এখন আমাদের খাওয়া চলে এসছে। বৌদি এগুলো কি কি দিলেন? ভাত দিলেন, আর এটা কি? বীজ বাটা। আচ্ছা বিট, আচ্ছা মানে গাজর বিট যেটা, আচ্ছা। আলু ভাজা, আর এটা কিসের বড়া? মাছের ডিম, মাছের ডিমের বড়া। এই দিয়ে আমাদের খাওয়া শুরু হচ্ছে। এরপরে পরপর আসছে, কিন্তু বেশি কিছু খেতে পারবো না, কারণ এখান থেকে অনেকটা গাড়ি চালিয়ে যেতে হবে আমাদের। সেই আজকে মুর্শিদাবাদ আমাদের যেতে হবে। এ হচ্ছে কই গেল আপনার ছেলে, কই গেল? এটা নিশ্চয়ই অল ইন্ট্রোডিউস করা নিজেকে।
আরে এটা বৌদি কি দিলেন? এটা মাছের চচ্চড়ি। মাছের চচ্চড়ি, বাহ। গলার ভাতটা কিন্তু ভুলে গেছি। হ্যাঁ না ঠিক আছে ওর নাচতে হবে। মাছের চচ্চড়ি। ইন্ট্রোডিউস করা নিজেকে। বাবা একটা আগা শুনে যাও। হ্যাঁ হাই, হ্যাঁ আমি দেবজিৎ কুণ্ডু, সন অফ দেবব্রত কুণ্ডু। হ্যাঁ এটুকুই জানি। এটুকুনি জানিস? কোন ক্লাসে পড়িস বল? ক্লাস 6। স্কুলের নাম বল। 6 সারদা বিদ্যা মন্দির। বাহ, ভেরি গুড। বলো তোমার মনে কথা যেটা সেটাই করে দাও। বৌদি এই পাশেরটা কি দিলেন? এটা পটল পোস্ত। আচ্ছা বৌদি, মোটামুটি আমাদের এখানকার নামকরা পটল। তাই হোয়াইট সাদা। এটা অসাধারণ। আরেকটা জিনিস, এই যে চাল কভার করতে আমি এসছি এই নর্থ বেঙ্গল, সেই চালই আমার খাওয়ার সৌভাগ্য হচ্ছে আজকে এই বাপ্পাদার সৌজন্যে আর বৌদির সৌজন্যে। আমি এই তুলাইপাঞ্জি যে রাইস, বিখ্যাত রায়গঞ্জের নর্থ দিনাজপুরের যে বিখ্যাত চাল, সেইটা আমি খাবো। এর আগে একবার খেয়েছিলাম জীবনে, এই নিয়ে আমি দ্বিতীয়বার খাবো, কিন্তু সেইটা এত অল্প পরিমাণে পেয়েছিলাম, তার স্বাদ আমার ঠিক মনেও নেই। আজকে খাই। এই প্রথমে বিট বাটা, এটা দিয়েই আমি টেস্ট করি। এক্সেলেন্ট। এক্সেলেন্ট টেস্ট। আচ্ছা, পুরো খাওয়াটা খাই, তারপরে আপনাদের রিভিউ দিচ্ছি। কাতলা মাছ, লোকাল কাতলা এখানকার, মানে এত কিছু দিয়ে খাওয়া, পুরো একদম বাঙালি খাওয়া যাকে বলে। আর আমরা কলকাতায় খানিকটা এখন চাইনিজ, বিরিয়ানি, মোমো, এই সব খাওয়ার মধ্যে ইডলি, ধোসা, এসব বাঙালি খাওয়াই ভুলে গেছি আমরা। আধ ঘন্টা আমরা এখানে রেস্ট নিলাম, মানে এত ভালো খাবার অনেক দিন খাইনি, একদম বাঙালি খাবার। আর শেষ পাতে এখন আধ ঘন্টা রেস্টের পরে আমরা এখন 2:30 বাজে বেরিয়ে যাব। তার আগে আমাদের জন্য এলো দই, আর তার মাঝে রসগোল্লা দিয়ে, বাড়িতে পাতা টক দই, আর তার মাঝে রসগোল্লা দিয়ে। এটা এখন খেয়ে, বাপ্পাদার রিকোয়েস্ট, এটা খেয়ে আমরা যেন রওনা দিই। তো এটা আমরা খাবো, খেয়েই আমরা কিন্তু বেরিয়ে পড়ব। আমরা এই শিলিগুড়ি মোড় থেকে এবারে বাঁদিকে নিয়ে নেব। বাপ্পাদাকে আমরা টাটা করে নিলাম। 435 কিলোমিটার আমাদের জার্নি হয়েছে ফার্স্ট ট্রিপে আসার জন্য। এবারে আমাদের ফেরার পথের জার্নিটা দেখাবো কত কিলোমিটার হচ্ছে। আর এখন বাজে হচ্ছে 2:45। আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। আমাদের যেতে মোটামুটি মালদা ঘুরে যাব। মালদা ঘুরে আমাদের বহরমপুর যেতে মোটামুটি 3 ঘন্টা মতো সময় লাগবে। তা আমাদের পৌঁছতে সন্ধ্যে 6টা মতো হয়ে যাবে। চলুন সেই পুরো পথটুকু আমি ব্যাখ্যা করছি। গুড মর্নিং। আজকে 15ই জুন, সকাল 9:30 বাজে আজকে। আর কালকে আমি বহরমপুরে এসে পৌঁছেছিলাম মোটামুটি 9:30 নাগাদ। অনেক রাত হয়ে গিয়েছিল, সেই জন্য আর কালকে ব্লগটা আমি করতে পারিনি। আজকে ব্লগ এখান থেকে শুরু করছি। এখন আমরা মুর্শিদাবাদে এসেছি। মুর্শিদাবাদ হোটেল গিরভান, এই দেখতে পাচ্ছেন, এই হোটেলে আমরা কালকে এসে উঠেছি। দেবপ্রিয় আমার বন্ধু, এখানে লোকাল থাকে, আমাদের দেখিয়ে দিয়েছিল হোটেলটা। তা সেই হোটেলে আমরা এখানে ছিলাম 2200 টাকার বিনিময়। এখানে কিন্তু রেটটা একটু হাই আছে। এসি হোটেল, 4 বেডেড রুম, 3 জন ছিলাম, কিন্তু 4 বেডেড রুমই এদের অ্যাভেলেবেল ছিল। হাজারদুয়ারির একদম পাশে। আমি যে ফোন নাম্বার এই হোটেলে, সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খুব সুন্দর হোটেল, স্টেটা খুব সুন্দর ছিল, কিন্তু এখানে খুব গরম আছে। এই সময় এলে কিন্তু এখানে অবশ্যই এসি হোটেল বুক করবেন, না হলে খুব কষ্ট পেতে হবে। আমাদের গাড়িটা এখন পার্ক করাই থাক। আমরা দেবুর বাড়িতে যাচ্ছি। দেবপ্রিয় আমার যে বন্ধু, তার বাড়িতে যাব এখন ব্রেকফাস্ট করে। তারপরে আমরা হাজারদুয়ারি দেখতে যাব। একটু আগেই বলছিলাম যে দেবপ্রিয় আমার বন্ধু, অফিস কলিগ কাম বন্ধু। তার বাড়িতে আমরা এখন এসছি। তার ছেলে সুপুত্র আর মিসেস, হ্যাঁ, আমার সঙ্গে বহুদিনের আলাপ। এই সবাই মিলে আমরা, আর একে তো চেনেনি, হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ। আর এই তো আমরা সবাই মিলে এসছি এখন
এখানে আমরা ব্রেকফাস্ট করব, করে আমাদের অনেক প্রোগ্রাম আছে। ঘরে যাবি ঘরে এখানে আমি করে দেবো। হাজারদুয়ারির মধ্যে আমরা ঢুকছি। এটা হচ্ছে দক্ষিণ দিকের দরওয়াজা, দক্ষিণী দরওয়াজা না কি বলে এটাকে? দক্ষিণ দরজা। এই হাজারদুয়ারির মেন এন্ট্রি করলাম আমরা এরিয়া। আরেকটা এগিয়ে এই যে ঘোড়ার গাড়ি এখনো চলছে এখানে। না না ঠিক আছে, অফ হয়। ডান দিকে নিউ প্যালেস দেখেন। এই ডান দিকে হচ্ছে নিউ প্যালেস। এটা পরবর্তীকালে তৈরি হয়েছে, রাজার বংশধর সিরাজদৌল্লার বংশধরেরা করেছে আর কি এগুলো। ওয়াসিফ মঞ্জিল প্যালেস। আমার বাঁ দিকটা হচ্ছে গঙ্গা প্রবাহিত হচ্ছে এইদিকে। আমরা কিন্তু হাজারদুয়ারির সামনে নেমে পড়েছি, গাড়ি এখানে পার্ক করে দিয়েছি। আর এখানে কিন্তু এখনও ঘোড়ার সেই পুরনো ঘোড়ার গাড়ি চলে, এখানে এক্কা গাড়ি এই সব দাঁড়িয়ে আছে। এরা আপনাকে লোকাল বিভিন্ন এখানে যেগুলো দেখবার দ্রষ্টব্য স্থান সেগুলো ঘুরিয়ে দেবে। এই হচ্ছে, এই যাবো না বলে একটুখানি মনক্ষুণ্ণ। যাই হোক, চলুন আমরা ভেতরের দিকে যাই। যতক্ষণ আমাদের এই ক্যামেরা অ্যালাউ করবে ততক্ষণ নিয়ে যাব। এখন যাচ্ছি হাজারদুয়ারির ভেতরে। সকাল 11টা বাজে এখন। প্রচণ্ড রোদ্দুর, প্রায় 40 ডিগ্রি টেম্পারেচার। পর্যটক এমনি প্রায় নেই বললেই চলে, আমরাই এসছি। চলুন তাহলে হাজারদুয়ারির সামনে। এই হচ্ছে হাজারদুয়ারি, বাইরে গেট করা আছে, সেখান দিয়ে আমরা ঢুকবো। এই হাজারদুয়ারির প্রথম দৃশ্য। হাজারটা দুয়ার আছে, সেই জন্য এর নাম হাজারদুয়ারি। কিন্তু এখন সব কিছু ওপেন নেই, সব কটা দরজায় ওপেন নেই এখন, যেহেতু সরকার নিয়েছে তাই ঢোকা এবং বেরোনো পুরোটাই রেস্ট্রিক্টেড। চলুন। পুরোটাই কিন্তু এই মুর্শিদাবাদে পুরোটাই নবাব সিরাজদৌল্লা এবং তার বাবা আলীবর্দী খাঁ, তার স্মৃতি বিজড়িত জায়গা। রোদ্দুর মানে একদম চাঁদি ফাটা রোদ্দুর বলে না, সেই রোদ্দুর, মানে 40 ডিগ্রি টেম্পারেচারই সকাল 11টায়। এই গেটের সামনে এলাম, এটাকে বলে ত্রিপলিয়া গেট। ওই যে মেন গেট থেকে দক্ষিণ দরজা দিয়ে ঢুকে এই গেটটা পেলাম। সবই মোটামুটি দোকান হাট বসে গেছে ভেতরে। চলুন, এই ঘোড়া চলছে, এক্কা গাড়ি। দেখুন আর একটা আসছে। এই টিকিট ঘর, খাবার জলের ব্যবস্থা, টিকিট সকাল 9টা থেকে বিকেল 4:30 অবধি আপনার টিকিট পাওয়া যাবে। এক একজনের টিকিট 50 টাকা করে। 50 টাকার টিকিট কেটে আমরা ভেতরে এন্ট্রি নিলাম। এই কোন দিন বন্ধ থাকে দেখুন? শুক্রবার। শুক্রবার কিন্তু পুরো দিন বন্ধ। এসে যে কোনো হলিডেতে বন্ধ না, হলিডেতে বন্ধ নেই, শুধু শুক্রবার বন্ধ। এই হাজারদুয়ারি। ভেতরে একদম ক্যামেরা অ্যালাউড নয়, তাই ভেতরে কিছুই আমি শ্যুট করতে পারলাম না। তবে দারুণ সব নবাবের আমলের সব অস্ত্র, সিংহাসন, বিশাল একটা ঝাড়বাতি, পেন্টিং, বই, নানান রকম জিনিস, বিলিয়ার্ড টেবিল,
থেকে শুরু করে নানান রকম সেই আমলে রাজাদের ব্যবহৃত সব জিনিস এখানে সংরক্ষিত রাখা আছে। 50 টাকা করে টিকিটের বিনিময়ে আপনারা এসে অবশ্যই দেখতে পারেন। এই বিল্ডিংটাই একটা মানে এইটাই একটা নিজস্বতা আছে। এই হাজারদুয়ারি যে বিল্ডিং, এই বিল্ডিংটা কিন্তু একটা ইতিহাসের সাক্ষী, বাংলার বুকে একটা ইতিহাসের সাক্ষী। এর উল্টো দিকেই দেখাচ্ছি আমি, এটা হচ্ছে ইমামবাড়া। এই বিশাল বিল্ডিং, এটা ইমামবাড়া। আর পাশ থেকে প্রবাহিত গঙ্গা, মানে যেটা হুগলি নদী আমাদের, যেটা কলকাতার ওপর দিয়ে চলে গেছে। আর এই হাজারদুয়ারি। আচ্ছা, এইটা কিন্তু সিরাজদৌল্লা কথিত আছে, কিন্তু এই হাজারদুয়ারি সিরাজদৌল্লা নির্মাণ করেননি। এটা ফেরাদুন জার নির্মাণ করেছিলেন ওনার আমলে, মানে সিরাজদৌল্লার বংশধর। আর সিরাজদৌল্লার নিদর্শন বলতে এটা হচ্ছে মদিনা, এটারই সিরাজদৌল্লার একমাত্র নিদর্শন, দেবু আমাদের যা বলল। আর এটা হচ্ছে কি তোপটা কি বললি? এটা হচ্ছে বাচ্চেওয়ালি তোপ, ওই যে সামনে যেটা রাখা আছে। আর এইটা হচ্ছে ঘড়িঘর। ঘড়িটা এখন ঠিক করেছে, ঘড়িটা কিন্তু এখন চলছে, ঘড়িঘর এটা। আর হ্যাঁ, আর এটা তো ইমামবাড়া। আর ইমামবাড়ার দিকে যাব না, প্রচণ্ড গরম। শুধুমাত্র মহরমের সময় তো খোলা হয়। আচ্ছা, অনলি যখন মহরম হয় তখনই এই ইমামবাড়ার দরজা খোলা হয়, সারা বছর কিন্তু বন্ধ থাকে। এই হচ্ছে পুরো এরিয়াটা, এই হাজারদুয়ারি। এই 12টার ঘন্টার ধ্বনি হচ্ছে এই ঘড়িঘর থেকে। পাচ্ছেন আওয়াজ? যা, শেষ হয়ে গেল। আমি একটু পরে স্টার্ট করেছি ক্যামেরাটা। ঠিক 12টা বাজে এখন। চলুন এগিয়ে যাই। বাই বাই হাজারদুয়ারি। বাংলার একটা অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন এই হাজারদুয়ারি। 1000টা দরজা, তাই হাজারদুয়ারি। আর এর যে ঝাড়বাতিটা আছে ভেতরে, সেটা কিন্তু মিস করবেন না। অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন, এই ঝাড়বাতি দেখতে আসবেন। এখন 12টা 38 বাজে। আর দেবুকে আমরা এখানে ছেড়ে দিলাম, দেবু চলে গেল। আর আমরা এখন বাড়ির পথে। বাড়ি এখান থেকে মোটামুটি 210 কিলোমিটার মতো হবে। আর এখন আমরা যেটা সেট করেছি, গোড়াবাগান শ্মশানঘাট, সেই শ্মশানঘাটে অবধি ওইখান থেকে আমরা বাইপাসটা পেয়ে যাব। মেন যে হাইওয়েটা, ওখানে NH-12, ওখান থেকে পেয়ে যাব। না হলে আমাদের এই বহরমপুর সিটিটা ঘুরতে হবে, মুর্শিদাবাদ সিটি, বহরমপুর সিটির মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। তাই পুরোটাকেই আমরা বাইপাস করে ওই গোড়াবাগান শ্মশানঘাটে গিয়ে উঠবো। সেই তার মধ্যে যে রাস্তাটা আমরা সেট করে নিয়েছি। আর এখন চলুন তাহলে, এই রোদ্দুরের মধ্যে আর বিশেষ কিছু এখানে মুর্শিদাবাদে ঘুরতে পারলাম না। হ্যাঁ, বলতে বলতে, এই গরমের কথা বলতে বলতে বৃষ্টি নামছে, 2-4 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। মানে ভাগ্যবানের বোঝা ভগবানের উপায়। দেখুন বৃষ্টি আসছে। আর এই যে গরম, আমাদের গরমের থেকে নিস্তার দিতে ভগবান আমাদের এখন বৃষ্টিপাত দিচ্ছে, বৃষ্টি দিচ্ছে, আকাশ মেঘলা হচ্ছে। চলুন এই বৃষ্টির মজা নিতে নিতে, ফিল নিতে নিতে আমরা কলকাতার পথে এগিয়ে যাই। আমরা হাইওয়েতে উঠে পড়েছি। আর এখন আমাদের ডিস্টেন্স দেখাচ্ছে এখান থেকে 217 কিলোমিটার। আর মোটামুটি ওখানে থেকে এসছি এই প্রায় 20-25 কিলোমিটার মতো, এসে হাই রোডে উঠে গেছি। আর এখন অল্প অল্প বৃষ্টি হয়েছে, জায়গাটা মানে রাস্তাটা অল্প ভিজেছে, খুব মনোরম পরিবেশ হয়ে গেছে। বাইরের টেম্পারেচার 31 ডিগ্রি সেন্টিগ্রেড এখন। খুবই খুবই এখন ভালো একটা মানে ড্রাইভিং কন্ডিশন। খুব আনন্দে এখন যাচ্ছি। আমাদের বাড়ি পৌঁছতে লাগবে দেখাচ্ছে 5টা 42। ওই ধরুন খেয়ে আমরা যদি যাই, দুপুরবেলা লাঞ্চ করবো, সেক্ষেত্রে আমাদের এই 6টা 6:30 মতো বাজার কথা। আমরা পলাশি পেরিয়ে গেলাম। আর এখন ডিস্টেন্স দেখাচ্ছে 180 কিলোমিটার আর বাকি। পৌঁছতে লাগবে 5টা 51। আর এখন বাজে 2টো বেজে গেছে, 2:07।
এখন 2:10 মতো বাজে আর আমরা একটু রেস্ট নিতে নেমে পড়লাম। গাড়িটাকে পার্ক করে দিয়েছি। এখানে একটা ক্যাফে আছে, ভাইরাল রেস্টুরেন্ট, ভাইরাল ক্যাফে, যাই হোক একটা এইখানে আমরা দাঁড়িয়ে পড়েছি। এখানে একটু লস্যি খাবো, ঠান্ডা জল খাবো, খেয়ে সকালবেলা হেভি ব্রেকফাস্ট করেছি। এখন আর কিছু খাবো না, আমরা কৃষ্ণনগরের দিকে এগিয়ে যাব। কারণ দাদা বললেন এইটাকে একটুখানি কভার করতে, ভেতরটা খুবই সুন্দর করে সাজানো আছে। চলুন একটু ভেতরটা দেখাই আপনাদের। বাহ বাহ, খুব সুন্দর করে জায়গাটা, কিন্তু একটা পার্ক মতো ছোট করে বানানো আছে। বাচ্চারাও এখানে যদি দুপুরবেলার খায়, এটায় রেস্ট নেয়, খুব কিন্তু আনন্দ পাবে। বাহ, এরকম বানানো আছে। বাহ, এরকম ছোট ছোট কটেজ টাইপের করে দেওয়া আছে। দুপুরের খাওয়া এখানেই দিয়ে যাবে। কিচেন রুম টোটালটাই উডেন কাজ, বাঁশ এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে। বাহ, সুন্দর ফুল ফুটে আছে, খুবই সুন্দর জায়গাটা, রেকমেন্ডেড। এবার লস্যিটা খাই, দেখছি কেমন তার টেস্ট, দেখছি, দেখে আপনাদের জানাচ্ছি। লস্যি কত করে? 50 টাকা গ্লাস। 50 টাকা। বাহ, ভালো টেস্ট, পুরো একদম সিল প্যাক করে দিয়েছে আমাদের। এই তো তোমার দেখিয়ে দিয়েছি। আপনারও এরা এখানকার লোকাল ছেলে, পলাশিরই ছেলে, ঘুরতে এসছে। নদিয়া তো ওটা না? নদিয়া, কালীগঞ্জ। ভোট তো তোমাদের এখানে না? হ্যাঁ, 19 তারিখে। বাহ, এখানে ভোট আছে, একটু উত্তেজনাও আছে ভোটের। কৃষ্ণনগর আর 8 কিলোমিটার বাকি এখান থেকে। মেন কৃষ্ণনগরের যে সিটি 8 কিলোমিটার বাকি। আর আস্তে আস্তে একটা জায়গায় চোখটা আটকে গেল, দাঁড়িয়ে পড়লাম সেই জায়গায়। সেই জায়গাটাই আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে। এ দেখুন, ইউ আর নাও ক্রসিং ট্রপিক অফ ক্যান্সার। হ্যাঁ, উই আর ক্রসিং নাও। আমরা এখন কিন্তু এই জয়ন্ত এখন ট্রপিক অফ ক্যান্সার ক্রস করে চলে গেল। যে কর্কটক্রান্তি রেখা যে বলে যে কৃষ্ণনগরের ওপর দিয়ে গেছে, এই সেই জায়গা যেখানকার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা কিন্তু পাস করেছে। এই জায়গাটা আপনাদের একটা দেখালাম, রাস্তার পথেই পড়ে। যদি আপনারা কখনো গাড়ি নিয়ে কলকাতা থেকে নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে যান বা এই রাস্তা দিয়ে যান 12 নম্বর ন্যাশনাল হাইওয়ে দিয়ে, তাহলে এই জায়গাটা একবার দেখে নেবেন যে আপনার কর্কটক্রান্তি রেখা কিন্তু এই জায়গার ওপর পড়ে। চলুন আমরা আবার এগিয়ে যাই। এই বেলঘরিয়া এক্সপ্রেস ওয়েতে আমরা উঠলাম, এবারে বাঁ দিকে টার্ন নেব। এতক্ষণ কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিয়ে এলাম। এই রাস্তাটা মোটামুটি তৈরি হয়ে গেছে, শেষের একটু অংশ বাদে। এইটুকু রাস্তাটা একটু খারাপ আছে। মোটামুটি আমরা এখন আর 33 কিলোমিটার বাকি আমাদের বাড়ি যেতে। 6:31-এ বাড়ি গিয়ে পৌঁছবো দেখাচ্ছে। এখন সন্ধে 6:12 বাজে আর পৌঁছে গেলাম পাটুলি। এই সামনে দেখুন, এই যে ফুড প্লাজা যেটা আছে পাটুলির, সেখানে চলে এসেছি। আর 5-10 মিনিটের মধ্যেই আমি বাড়ি ঢুকে যাব। আর কালকে আমরা যে রায়গঞ্জ, পরশুদিন গিয়েছিলাম রায়গঞ্জ, সেখান থেকে যে এলাম, আমাদের টোটাল আমরা 890 কিলোমিটার জার্নি করলাম এই ট্রিপে। টোটাল 890 কিলোমিটার আমাদের। এটা একটা এক্সপিরিয়েন্স যে নর্থ বেঙ্গল গাড়ি নিয়ে গেলাম, পাহাড়ে না উঠলেও নর্থ বেঙ্গলের অনেকটাই গেলাম এবং ফিরলাম। এই এক্সপিরিয়েন্স আশা করি আমার ব্লগের মাধ্যমে আপনাদেরও কাজে লাগবে। 34 নম্বর জাতীয় সড়ক, যেটা এখন NH-12 হয়েছে, সেটা খুব সুন্দর রাস্তা হয়েছে, দু একটা জায়গা একটু বাদ দিলে। যাই হোক, আমার নিশ্চয়ই এই ব্লগ আপনাদের কাজে আসবে। আর আমাদের এই দুই বন্ধুকে অসংখ্য ধন্যবাদ, দুজনে আমার সাথে মানে আমার এই পাগলামিকে সঙ্গ দিয়ে তুলাইপাঞ্জি চাল দেখতে কিনতে এত দূর গেছে। এবং কালকে
পরশু দুদিনে এই অসহ্য গরমের মধ্যে মানে দুদিন ধরেই ঘুরে, যদিও রুম ভালো ছিল, খাওয়া দাওয়া ভালো হয়েছে, কিন্তু গরমটাকে আমাদের সহ্য করতে হয়েছে। আজকের ব্লগ আর দীর্ঘায়িত করব না। আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন। ভালো থাকবেন সবাই, আর অন্য আরেকটা ব্লগ নিয়ে নিশ্চয়ই আবার আপনাদের কাছে আসব। এই বলে আমি দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে, দুজনেই মানে আমার প্রচণ্ড সাপোর্ট দিয়েছে আমাকে এই ট্যুরে। না হলে এই গাড়ি নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকেরই আপত্তি থাকতে পারে যে ট্রেনে করে যাই, কিন্তু আমরা যে এই গাড়ি নিয়ে গেছি এটা একটা এক্সপিরিয়েন্স গ্যাদারিংয়ের জন্য এবং দেখানোর জন্য যে রাস্তার কন্ডিশান কীরকম আপনারাও জানতে পারবেন, এই জন্য গেছি। যাই হোক, আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। প্রত্যেকের আজকের দিনটা ভালো কাটুক। হ্যাপি ইভিনিং, টাটা।